কিন্তু গাঁয়ের অন্য মানুষজন তাদের রেঞ্জার সাহেবের অতিথিদের না খাইয়ে ছাড়ল না। বলতে কি, ভুবন ঘরামির ঘরে সেদিন আমাদের মধ্যাহ্ন ভোজনটা বেশ ভালোই হলো। বনমোরগের ঝোল আর সুন্দরবনের ঢেঁকি ছাটা মোটা চালের ভাত। পেটুক মেঘনাথ তো একাই আমাদের অর্ধেক ভাত সাবার করে দিল। তো এ গেল আমাদের অভিজ্ঞতার একটা দিন। অন্যদিকে সেই দিন রাতেই সন্ধেটা সেদিন বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। ফুলমণির প্রতিবেশী ভরত ঘরামি তার দাবার সামনে একটা নৃত্যগীতের আসর বসিয়েছিল। রেঞ্জার সাহেবের সম্মানে সেখানে গাঁয়ের নারী পুরুষ নাচছিল, গাইছিল। সেই নাচ গানে ছিল স্থানীয় লোকসঙ্গীত আর লোকনৃত্যের ধারা। আমরা সবাই উপভোগ করেছিলাম খুব। শুধু আমরাই বা কেন, আমাদের পর্তুগিজ বন্ধু লুই রিকার্ডো যে খুব মজা পাচ্ছিলেন তাহা তার ঘন ঘনভাবে মাথা নাড়ানো আর তারিফ সূচক শব্দ প্রয়োগ থেকেই বুঝতে পারছিলাম। তবে আমাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো মেঘনাথ। সারাদিন দেখতে পাচ্ছি ওর ভ্রু দুটো কুঞ্চিত। ওপর থেকে বোঝা না গেলেও ওর মনের ভাব দীর্ঘদিন ওর পাশে থেকে বুঝতে আমার অসুবিধে হচ্ছিল না। ওর মনের মধ্যে কোনো একটা চিন্তা পাক খেয়ে চলেছে। ও যেন কিছুটা উত্তেজিত, কিন্তু কেন তা অবশ্য এখনো বুঝতে পারিনি। আমি জানি এ সময় ওকে প্রশ্ন করে কোনো লাভ হয় না। ইতিমধ্যে রাত বাড়ছে। উৎসব শেষে খাওয়া দাওয়ার পালাও শেষ হলো। এবারে শোয়ার আয়োজন। জুরান গুনিনের পাশাপাশি দুটি কুড়ি ঘরের মধ্যে ফুলমণি আমাদের জন্য বড় ঘরটাই ছেড়ে দিল। বড় ঘরে দুটো তক্তপোষ ছিল। ফুলমণি আরও দুটো দড়ির খাটিয়া এনে আমাদের চারজনের জন্য বিছানা করে দিল। তবে শুতে বেশ রাত হলো। অনেক রাত পর্যন্ত আমরা কুঁড়ের সামনে বসেছিলাম। এখানে রাতের যে কি রূপ তা আমাদের মতো শহরের মানুষরা কল্পনাও করতে পারবে না। মেঘহীন তারা ফোটা কালো আকাশ, আকাশে চাঁদ নেই, নিঃসীম অন্ধকারে ডুবে আছে চরাচর। দূরে দূরে শুধু তপতপ করছে জোনাকির আলো। দেউলপোতার পাশ দিয়ে বিশাল নদীটা বয়ে চলেছে নিঃশব্দে। অনেক দূরে মাঝে মাঝে চোখে পড়ছে চলন্ত আলো। প্রসেনজিৎবাবু বললেন ওরা জেলে, ওর নৌকো নিয়ে বেরিয়েছে দূর সমুদ্রে মাছ ধরতে। মেঘনাথ বলল জলদস্যুর নৌকা হতে পারে। প্রসেনজিৎবাবু অম্লান বদনে স্বীকার করলেন। অবশ্য রাত অনেক হলেও এখানকার রাত পুরোপুরি শব্দহীন নয়। নৈশব্দ ভেঙে দূর থেকে মাঝে মাঝেই ভেসে আসছে নিশাচরদের হাঁক ডাক। এমনকি বাঘের ডাকও কানে এলো কয়েকবার। প্রসেনজিৎবাবু বললেন অর্ণবাবু, ভয় পাবেন না। বাঘের ডাক শুনলেও এতে আশঙ্কার কিছু নেই। এই গায়ে বাঘ নেই, তাদের সীমানা আরও কয়েক মাইল ভেতরে। আমাদের পর্তুগিজ অতিথি কিন্তু যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। সুন্দরবনের এই গায়ে রাত কাটানোর অভিজ্ঞতা সত্যি তুলনা হয় না। আমার তো সারা রাতই এখানে বসে কাটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাদ সাধল মেঘনাথ। বলল অর্ণব, আগামীকাল সকালেই আমাদের এই গ্রাম ছাড়তে হবে। আজ রাতটা একটু বিশ্রাম দরকার। এরপর থেকে আর কতটা বিশ্রাম কপালে যে জুটবে জানি না। মেঘনাথের এই কথার মানে ঠিক বুঝলাম না। আমার মনে হলো এখানে যে কাজে এসেছিলাম তা সফল হয়নি। জলদস্যুর গুপ্তধনের নকশা জুরান গুনিনের কাছে পাবো ভেবেছিলাম, কিন্তু আমরা এখানে পৌঁছবার আগেই সে খুন হয়ে গেছে। তবে কোন দিশা ধরে এগোবো আমরা? এখন এসব কথা তুলে আর বিতর্ক বাড়াতে চাইলাম না। আমাদের বিদেশি বন্ধুর দু চোখের পাতা ঘুমে ভারী হয়ে আসছে। অতএব পরস্পরকে গুড নাইট জানিয়ে আমরা বিছানায় আশ্রয় নিলাম। জুরান গুনিনের কুঁড়ে ঘরের খাটিয়ায় শুয়ে ঘুমের কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল চোখের ওপরে তীব্র আলোর ফোকাসে। সেই সঙ্গে অনুভব করলাম কারা যেন আমায় চেপে ধরে শক্ত দড়ি দিয়ে খাটিয়ার সাথে বাঁধছে।
চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়েছে আমার। এ কি ভয়ঙ্কর কাণ্ড! এরা কারা? অতলে তড়িয়ে গিয়েছিলাম। চোখের উপরে এসে পড়েছে টর্চের তীব্র আলো। সেই আলোয় আমার দৃষ্টি যেন ঝলসে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। মেঘনাদ, প্রসেনজিৎ, লুই, রিকার্ডো, এদের কি অবস্থা? কিছুই বুঝতে পারছি না। কানের পাশে কতগুলো চাপা, উত্তেজিত, জড়িত কণ্ঠস্বর শুনলাম। ওরা কারা? কেন এভাবে আমাদের আক্রমণ করেছে? ওরা কি আমাদের খুন করতে চায়? ঘরের বাইরেও কিছু লোকের কথাবার্তা শুনলাম। এর অর্থ কিছু লোক দলবদ্ধভাবে আমাদের আক্রমণ করেছে। ওরা কি সুন্দরবনের আধুনিক জলদস্যু? কিন্তু আমাদের এভাবে আক্রমণ করার কারণ কি? ঘরের বাইরে এবার একটা নারী কণ্ঠ শুনলাম। তবে কি ফুলমণির সঙ্গে ওই ডাকাতদের যোগাযোগ আছে? আর চিন্তা করতে পারছি না। মাথার মধ্যেটা ঝিমঝিম করতে শুরু করেছে। ইতিমধ্যে ওরা আমায় খাটিয়ার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তারপরে লোকগুলো চোখের ওপরে ফেলা টর্চের তীব্র আলোটা নিভিয়ে নিজেদের মধ্যে চাপা, উত্তেজিত স্বরে কথা বলতে বলতে ঘর ছেড়ে চলে গেল। ঘরের মধ্যে এখন কঠিন নৈঃশব্দ, যেন এক অন্ধকারের সমুদ্রে ডুবে রয়েছে। কোথাও এতটুকু আলো নেই। এইভাবে কতক্ষণ কাটলো কে জানে। হঠাৎ দূর থেকে ভটভটির আওয়াজ শুনলাম। এর মানে কি? যারা আমাদের আক্রমণ করতে এসেছিল তারা ভটভটি চড়েই ফিরে গেল। কিন্তু ওরা এখানে কেন এসেছিল? আমায় এভাবে বেঁধে রেখেই বা গেল কেন? মেঘনাথ এবং অন্যদেরই বা কি করলো? খুন করেনি তো? ভাবতেই আমার সারা শরীরটা আতঙ্কে ঘেমে ভিজে গেল। গলা দিয়ে একটা ঘড়ঘড়ে আওয়াজ জাগলো আমার। কতক্ষণ এভাবে কাটলো জানি না। শরীরটা বোধহয় অসাড় হয়ে গিয়েছিল। হঠাৎ অনুভব করলাম অন্ধকারের মধ্যে কেউ আমার বাঁধনটা খুলতে শুরু করেছে। গলা থেকে আমার ভয়ার্ত ঘড়ঘড়ে আওয়াজটা আবার বেরোতে লাগলো। আর ঠিক তখনই ঘরের মধ্যে দপ করে একটা মোমবাতি জ্বলে উঠল। তাকিয়ে দেখলাম প্রসেনজিৎ মজুমদার তার গ্যাস লাইটারটা বের করে একটা মোমবাতি জ্বাললেন। আমার শরীরের বাঁধন খুলছে মেঘনাথ। এরপরে আমার মুখের ভেতর থেকে কাপড়ের গোলাটা বেরোতেই আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করলাম। মেঘনাথ, তোরা তাহলে বেঁচে আছিস? হ্যাঁ। তবে লুই রিকার্ডোকে পাওয়া যাচ্ছে না। ওরা বোধহয় তাকে জোর করে ধরে নিয়ে গেছে। সে কি? এর মানে কি? মেঘনাথ কোনো কথা বলল না। মোমবাতির অল্প আলোতে দেখলাম ওর মুখখানা খুবই গম্ভীর। এরপরে আমার দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে যা জানলাম যে ওদের দুজনের অভিজ্ঞতাও আমারই মতো। রাত্রে ঘুম ভেঙে হঠাৎ অনুভব করেছে কারা শরীরটা চেপে ধরে কাপড় মুখে গুঁজে হাত পা বাঁধতে শুরু করেছে। এর মানে আমাদের খুন করার উদ্দেশ্য আক্রমণকারীদের ছিল না। তাহলে ওরা খোঁজখবর নিয়েই এসেছিল আমাদের অতিথিটিকে বন্দি করে নিয়ে যেতে। আর ওদের সে কাজে আমরা যাতে বাধা দিতে না পারি তাই রাতের অন্ধকারে আচম্বিত আক্রমণ করে আমাদের বেঁধে ফেলেছিল ওরা। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন, ওরা কারা? গত রাতে ওরাই কি জুরান গুনিনকে খুন করেছে? এমন সময় মেঘনাথ বলল, অনব, আমাদের অভিযানটা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক জটিল রূপ নেবে বলে মনে হচ্ছে রে। সত্যি বলতে কি, সেটা যে কত জটিল হতে পারে আমরা তা তখনও অনুমান করতে পারিনি। ইতিমধ্যে অন্ধকার তরল হতে শুরু করেছে। আশেপাশের গাছগাছালি থেকে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির। আমরা তিনজন কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে দাঁড়ালাম। আর তখনই চোখে পড়ল ছোট্ট কুঁড়ে ঘরের মাটিতে কে একজন পড়ে রয়েছে। হালকা অন্ধকারের মধ্যে মানুষটাকে চেনা গেল না। আমরা ছুটে গেলাম। সেখানে পৌঁছে থমকে দাঁড়ালাম। কুঁড়ে ঘরের সামনে মাটির উপরে পড়ে রয়েছে ফুলমণি। কপালে জমাট বাঁধা কালচে রক্ত, চোখ দুটো বোঝা।
ফুলমণি কি চেতনাহীন নাকি মৃত? মেঘনাদ প্রথমে তার নাকের কাছে হাত রাখল, বাঁ হাতের কবজি তুলে নারীর গতি পরীক্ষার চেষ্টা করল। এভাবে কয়েক সেকেন্ড পরীক্ষা করে বলল, প্রাণ আছে, নারী চলছে, তবে খুবই ক্ষীণ। দেখতে দেখতে আকাশ পরিষ্কার হয়ে এলো। আশেপাশের ঘরের কয়েকজন মানুষও উঠে এলো। ঘাটে বাঁধা আমাদের ভটভটির চালক নগেনও এসে হাজির হয়েছে। গত রাতটা সে তার সঙ্গী ভটভটিতেই কাটিয়েছে। এর মধ্যে ফুলমণির জ্ঞান ফিরেছে। ওর ক্ষতস্থানে ওষুধ লাগানো হয়েছে। ফার্স্ট এড বক্স আমাদের সঙ্গেই ছিল। জ্ঞান ফেরার পর ওর মুখে যা শুনলাম তাতে চিন্তা আমাদের আরও বাড়ল, তাতে সন্দেহ নেই। গত রাতে নাকি জটাই সর্দার আমাদের উপরে চড়াও হয়েছিল। জটাই সর্দার নামটা আমরা আগেই শুনেছি, তবু তার নামটা উচ্চারণ হতেই স্থানীয় লোকজনদের মধ্যে একটা ভয়ার্ত গুঞ্জন শুনতে পেলাম এবং বারবার করে কেঁদে ফেলল ফুলমণি। ফুলমণি কাঁদতে কাঁদতে বলল, জটাই সর্দার একটা খুনে হুজুর। ওর মতো নিষ্ঠুর জলদস্যু এ তল্লাটে নাই। ওই খুন করেছে আমার দাদুকে। কালো এসছিল আমাদের সবাইরে খুন করতে। তাহলে তাহলে আমাদের কাউকে খুন না করে শুধু বেঁধে রেখে চলে গেল কেন? প্রসেনজিৎ আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ওকে বাধা দিয়ে মেঘনাদ বলল, প্রসেনজিৎ, এখন এসব কথা থাক, চলো আমরা ঘরের ভেতরে যাই। বুঝলাম এতজনের মাঝখানে মেঘনাদ এ প্রসঙ্গে আলোচনা করতে চায় না। ফুলমণিকে নিয়ে আমরা বড় ঘরটায় ঢুকলাম। ওকে একটা খাটিয়ায় বসিয়ে মেঘনাদ বলল, ফুলমণি, তুমি যদি গতকাল আমাদের কাছে সব সত্যি কথা বলতে, তবে আর রাতে এই কাণ্ডটা ঘটতো না। ফুলমণির দু চোখে আবার জলের ধারা নামল। মেঘনাদ ফুলমণির সামনে বসে বলল, সত্যি করে বলো তো ফুলমণি, এই জটাই সর্দারের দল গত রাতে কেন চড়াও হয়েছিল? সেই গুপ্তধনের নকশাটা তোমার কাছ থেকে আদায় করতে, তাই না? ফুলমণি কোনো উত্তর দিল না। ওর চোখের জল আর বাঁধ মানছে না। কি ফুলমণি, সেই নকশা ওরা গত রাতে পেয়ে গেছে, তাই তো? এইবার ফুলমণি মাথা নাড়ল, তারপরে ধীরে ধীরে বলল, সে নকশার খোঁজ ওদের না দিলে ওরা গত রাতে আপনাদের সবাইকে খুন করতো হুজুর, আমাকেও ছাড়তো না। তবে যে গতকাল তুমি বলেছিলে নকশাটা তোমার কাছে নেই, জুরানগুনি ওটা রেখেছে সুন্দরবনের রাজার কাছে। আসলে এটা একটা ধাঁধা, তাই না ফুলমণি? আর ধাঁধার উত্তরটাও তুমি জানতে। ফুলমণি নীরবে চোখের জল মুছল, তারপরে বলল, হুজুর, পরশু রাতে ওই জটাই সর্দারের দল এসে দাদুরে ঘর থেকে তুলে নিয়ে গেছিল। তখন যদি দাদু ওদের হাতে নকশাটা তুলে দিত। জটাই সর্দার ভীষণ নিষ্ঠুর হুজুর, ও মানুষ নয় গো। জুরানগুনিনের হত্যা রহস্যটা এতক্ষণে পরিষ্কার হলো, কিন্তু এখনো বোঝা যায়নি দুটো ব্যাপার। প্রথম কথা, ম্যাপটা তাহলে ওইখানে কোথায় ছিল? সুন্দরবনের রাজার কাছে কথার অর্থই বা কি? আর দ্বিতীয় প্রশ্ন, জটাই সর্দারের দল যদি গুপ্তধনের ম্যাপ হাতে পেয়েই থাকে, তবে লুই রিকার্ডোকে বন্দি করে নিয়ে গেল কেন? রিয়ালিটা এখনো আমার কাছে পরিষ্কার হচ্ছে না রে অর্ণব। তবে তোর প্রথম প্রশ্নের উত্তরটা আমি গতকালই ভেবেছিলাম আজ সকালে এই জিনিসটা খুঁজে পাবো, কিন্তু তার আগেই যা হবার তা তো হয়েই গেল। মেঘনাদ, এর মানে তুই জানিস জুরানগুনিন সুন্দরবনের রাজা অর্থে কার কথা বুঝিয়েছে? তোরা আয় আমার সঙ্গে, নিজের চোখেই সব দেখতে পাবি। আমরা মেঘনাদকে অনুসরণ করতে শুরু করলাম, কিন্তু মেঘনাদ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ওদিকটা তো গাঁয়ের সেই মন্দির তলা। ওখানেই আছে জুরানগুনিংয়ের পূজ্য দেবতা বনবিবি আর দক্ষিণ রায়, কিন্তু ওখানে অত গোলমাল কিসের? মন্দির তলার কাছাকাছি পৌঁছে দেখলাম গাঁয়ের অনেকেই ভিড় করে রয়েছে সেখানে। ওদের মধ্যে ভুবন ঘরামিও রয়েছে। ভুবন আমাদের দেখে উত্তেজিতভাবে এগিয়ে এলো, তারপরে জানালো যে কাল রাতে কারা এসে দেবতার মূর্তি নাকি ভেঙে দিয়ে গেছে।
মন্দিরে ঢুকে দেখলাম মূর্তি নয়, ভাঙা হয়েছে বনবিবির বাহন, বাঘের মুখটা। যেন কিছু ভারী কিছু দিয়ে মাটির ব্যাঘ্র মূর্তিটা চূর্ণ বিচীর্ণ করে দিয়েছে। কে এমন করলো? বনবিহির বাঘ বাহনের ওপরে তারা এমন আক্রোশেরই বা কারণ কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এসব কথা ভাবছি, পাশ থেকে মেঘনাদের অস্ফুট স্বর শুনলাম। গত রাতেই যদি আসতাম তবে এইভাবে আমাদের বোকা বলতে হতো না। তুই কি বলতে চাইছিস মেঘনাথ? গত রাতে তুই যদি এখানে আসতিস তবে এই বাঘকে বাঁচাবার উপায় বার করতে পারতিস? মানে? না অর্ণব, তা হয়তো পারতাম না, তবে সুন্দরবনের রাজার মুখ থেকে লুই রিকার্ডোর পূর্বপুরুষের নকশাটা হয়তো উদ্ধার করতে পারতাম। তোর এই কথার অর্থ কি মেঘনাথ? তবে শোন, ফুলমণিকে তার দাদু জুরান গুনিন বলেছিল যে সে নকশা রেখেছে সুন্দরবনের রাজার কাছে। প্রথমে অর্থটা বুঝিনি, তারপর বনবিবির বাহনকে দেখে রাতে চিন্তা করতে করতে সম্ভাবনাটা মনে হলো। জানিস, ভেবেছিলাম আজ ভোরে এসে হেয়ালিটা জট খুলবো, কিন্তু তার আগেই তো যা ঘটার সব ঘটে গেল। তার মানে তুই বলছিস গত রাত্রে সেই নকশাটাও এখান থেকে হাতিয়ে নিয়ে গেছে জটাই সর্দার? কিন্তু হেয়ালির মানে সে জানলো কি করে? ফুলমণিই বলেছে। আমার ধারণা ফুলমণি ওই হেয়ালির অর্থ জানত, আর গত রাতে জটাই সর্দারকে এর হদিশ না দিলে এই জুরান গুনিনের মতো তাকে এবং আমাদেরকে খুন হতে হতো। কিন্তু নকশা যখন পেয়ে গেল তখন লুই রিকার্ডোকেও বন্দি করে নিয়ে গেল কেন? এটাও তো হতে পারে তাকে ওরা নদীতে নিয়ে গিয়ে খুন করে জলে ফেলে দিয়েছে, যাতে ওই গুপ্তধনের কোনো দাবিদার না থাকে। হ্যাঁ, কথাটা সম্ভব, কিন্তু মেঘনাথের মুখ দেখে মনে হলো প্রসেনজিৎ বাবু এ মতামতটা ওর ঠিক মনোপ্রুত হলো না। ও ভ্রু দুটো কুঁচকেই রইল। ততক্ষণে এদিক ওদিক আবার হইচই শুরু হয়ে গিয়েছে। ইন্সপেক্টর অনন্তদেব খাঁড়া তার দলবল নিয়ে হাজির হয়েছেন এসে, সঙ্গে সেই স্থানীয় রাজনৈতিক নেতা যুধিষ্ঠির মণ্ডল। বোঝা গেল এবার এখানে শুরু হবে এক নতুন নাটক। সারা দিনটা খুব হইচইয়ের মধ্যে কাটল। গতকাল এখানে গাঁয়ের গুণিন জুরান খুন হবার পরেও যা হয়নি, আজ সকালে তা হয়েছে। সারা দেউলপোতা গাঁয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সে আতঙ্ক জটাই সর্দারের কথা ভেবে। জটাই সর্দার সম্পর্কে এখানে যা শুনলাম তা সত্যিই ভয়াবহ। তার শরীরে নাকি 10টা বাঘের শক্তি, তার দলে আছে ভয়ঙ্কর সব জলদস্যু। জটাই তার দলবল নিয়ে গত কয়েক বছর ধরে সুন্দরবনের জলে ডাঙায় ডাকাতি করে বেড়াচ্ছে। তার নিষ্ঠুর অত্যাচারে প্রাণ দিয়েছে অনেক মানুষ, কিন্তু পুলিশ তাকে এ যাবৎ কবজা করতে পারেনি। যদিও সে বার কয়েক পুলিশের ফাঁদে পড়েছে, কিন্তু ফাঁদ কেটে পালাতেও দেরি হয়নি তার। এমন একজনের নজর যে রিকার্ডোর পূর্বপুরুষের গুপ্তধনাগারের দিকে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে এবার। আর তাকে সহজে নিরস্ত করা যাবে না। গুপ্তধন সে যেভাবে হোক লুট করে নেবে। জটাই যে কত ধুরন্ধর সে প্রমাণ গত রাতেই আমরা পেয়েছি। মেঘনাথকে এভাবে বোকা বানাতে এর আগে অন্য কাউকে আমি দেখিনি। এখন তাহলে আমাদের কি করা উচিত? ইতিমধ্যে স্থানীয় লোকজনদের অনুরোধে আজ থেকেই এ গায়ে একটা পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, কারণ পরপর 2 রাতে এখানে দুটো ভয়ঙ্কর ঘটনা ঘটল। এরপর যে আবার এরকম কিছু ঘটবে না তাই বাকে বলতে পারে। সারাদিন নানান হইচই গণ্ডগোল উত্তেজনায় কাটার পরে সন্ধেবেলায় আমরা সবাই মিলে আলোচনায় বসলাম। আমরা বলতে মেঘনাথ, প্রসেনজিৎ বাবু, আমি এবং ইন্সপেক্টর খাঁড়া। আলোচনার বিষয় একটাই, অত কিমো। আচ্ছা মেঘনাথ, তুই কি করতে চাইছিস সেটা আগে বল। মেঘনাথের মুখ গম্ভীর। হ্যারিকেনের অল্প আলোতেও দেখলাম তার চিবুক দৃঢ়বদ্ধ হয়ে উঠেছে। মেঘনাথ বলল, এখন শুধু একটাই করণীয়, তা হলো লক্ষ্যে পৌঁছানো। লক্ষ্য বলতে কি তুই গুপ্তধন যেখানে আছে সেখানেই তো পৌঁছানোর কথা বলছিস, তাই তো মেঘনাথ? নিশ্চয়ই। আমার ধারণা জটাই সর্দার লুই রিকার্ডোকে নিয়ে সেইখানেই গেছে। গুপ্তধন না পেলেও আমার চলবে অর্ণব, কিন্তু এই জটাই সর্দারকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমার শান্তি হবে না। ওর মতো অপমান আমায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি। বলতে বলতে মেঘনাথের চোখ দুটোই যেন আগুন জ্বলে উঠল।
মেঘনাথ বাবু, তাহলে আপনার ধারণা জটাই সর্দার আপনাদের সেই বিদেশি বন্ধুকে এখনো বাঁচিয়ে রেখেছে? হ্যাঁ, আমার হিসেবে তো তাই বলে। কিন্তু মেঘনাথ, তুই একবার ভেবে দেখ, আমরা জটাই সর্দারকে অনুসরণ করব কোন পথে? গুপ্তধনের নকশা তো তার কাছে রয়েছে। সেই মতো সে তার দলবল নিয়ে প্রায় 24 ঘন্টা আগেই নদীপথে যাত্রা করেছে। তার গন্তব্যটাও যদি জানা যেত। ওরা কোথায় গেছে আমি জানি হুজুর। প্রসেনজিৎ বাবুর কথা শেষ হলো না, তার আগেই ঘরের দরজার কাছে একটা নারী কণ্ঠ ভেসে এলো। তাকিয়ে দেখি ফুলমণি। সে আমাদের কথার মধ্যেই কখন ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে তা আমরা কেউ খেয়ালই করিনি। তুমি জানো কোথায় গেছে জটাই সর্দার? জানি হুজুর, আমার দাদুও সেখানে গিয়েছিল। জায়গাটার নাম ভাঙাদুনি দ্বীপ। ভাঙাদুনি দ্বীপ? সে তো একেবারে দক্ষিণে সাগর মোহনায়, সুন্দরবনের কোর অঞ্চল। নিষিদ্ধ সে ঘোর জঙ্গলে মানুষের প্রবেশের অধিকার তো নেই। হ্যাঁ হুজুর, দাদুর মুখে শুনছি সেই দ্বীপের গভীর জঙ্গলের মধ্যে আছে এক ভাঙা শিব মন্দির। তারে ঢেকে রেখেছে 100 জুড়ির এক বট গাছ। বট গাছ? সে তো অবিশ্বাস্য ব্যাপার। সুন্দরবনের এসব এলাকায় সহজে বট গাছ জন্মায় না। এখানকার নরম নোনামাটি মোটেও বট গাছের উপযোগী নয়। কথাটা আমিও দাদুকে বলেছিলাম হুজুর, কিন্তু দাদু বলেছেন তিনি নিজের চোখে দেখেছেন। বাবা দক্ষিণ রায়ের কৃপা হলে সবই হতে পারে। আমি শুনেছি বট অশ্বত্থ গাছ বহু বছর বাঁচে, তাদের প্রাণশক্তি খুব বেশি। এমনিতে হয়তো ওসব গাছ এই জায়গায় জন্মাবে না, তবে কেউ যদি কোনো কালে ওই গাছের চারা ওখানকার মাটিতে পুঁতে থাকে। তবুও ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়, কেননা মেঘনাথ বাবু, এই দুনিয়ায় অস্বাভাবিক এবং ব্যতিক্রম ব্যাপারগুলোও তো মাঝে মাঝে ঘটে। মনে করুন এটাও সেই রকমই কিছু। তবু এ ব্যাপারটা মেনে নিতে আমাদের যেটুকু দ্বিধা ছিল তা ভেঙে দিল ভটভটির মাঝি নগেন জানা। সেদিন রাতেই, সে রাতে দেউলপোতায় নতুন পুলিশ ক্যাম্পে আমরা সবাই রাতের খাবার খেতে বসেছি। নগেন জানাও ছিল আমাদের মধ্যে। খেতে খেতে আলোচনা করছিলাম ফুলমণির মুখে শোনা সুন্দরবনের মোহনায় ভাঙাদুনি দ্বীপ নিয়ে। সেখানকার গভীর জঙ্গলে নাকি আছে 100 ঝুড়ি বট, আর তার মাঝে এক শিব মন্দির। তাহলে কি 400 বছর ধরে সেখানেই লুকোনো আছে পর্তুগিজ জলদস্যুদের গুপ্তধন? কিন্তু প্রশ্ন হলো, এই তথ্য কতটা বিশ্বাসযোগ্য? সুন্দরবনের জঙ্গলে ভাঙা শিব মন্দির কিংবা বটগাছের অবস্থান সবটাই কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। যদিও একটু আগেই মেঘনাথ বলছিল সুন্দরবন আজ গভীর জঙ্গলে ঢাকা হলেও এককালে ওখানে অনেক জনবসতিও ছিল। আর 400 বছর আগে মোগল আমলে পর্তুগিজ জলদস্যুরা সারা দক্ষিণ বাংলা জুড়ে লুটপাট চালাতো। গ্রাম থেকে নিরীহ নারী পুরুষ শিশুদের নদীপথে তুলে নিয়ে যেত, বিক্রি করত দাস দাসীর হাতে। তখন এই সুন্দরবনে ছিল তাদের ঘাঁটি। সেই স্মৃতি আজও রয়েছে এখানকার কয়েকটি অঞ্চলের নামের সঙ্গে জড়িয়ে, যেমন এই ফিরিঙ্গির খাল, ফিরিঙ্গির ফাঁড়ি ইত্যাদি ইত্যাদি। সব ইতিহাস না হয় মেনেই নিলাম, এটাও না হয় মানলাম যে সাগর মোহনায় ভাঙাদুনি দ্বীপে সত্যি সত্যি লুকোনো আছে পর্তুগিজ জলদস্যুর গুপ্তধন। কিন্তু নিষিদ্ধ কোর এরিয়াতে তা কি সত্যি খুঁজে পাওয়া সম্ভব? আর খোঁজার দরকারই বা কি? দরকার আছে প্রসেনজিৎ বাবু। গুপ্তধন উদ্ধারের চেয়েও বড় কথা সেই বদমাইশ জটাই সর্দারের দলকে গ্রেফতার করা। ওরা শুধু জুরান গুনিনকে খুন করেই ফেরার হয়নি, সেই সঙ্গে কিডন্যাপ করে নিয়ে গেছে আমাদের এক বিদেশি অতিথিকে। তাকে খুঁজে বার করা আমাদের নৈতিক দায়িত্ব। এই এলাকার শান্তিরক্ষক হিসেবে সেই দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। আপনি কি বলেন মেঘনাথ বাবু? আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার অবশ্য এই সঙ্গে আরও একটা আকর্ষণ আছে, আর সেই আকর্ষণেই ঘরের 4 দেওয়াল ছেড়ে এই জলজঙ্গলে বিপদের দেশে যাত্রা করছি আমরা। মনে মনে হাসলাম। এতক্ষণে মেঘনাথ তার মনের আসল কথাটা বলেছে। বহুদিন বাদে এক ভয়ঙ্কর অভিযানের সুযোগ এসেছে আমাদের সামনে, তাই রক্তে বেজে উঠেছে মাদল। সুতরাং এ পথের শেষ না দেখে আমরা কিছুতেই ফিরতে পারবো না। সবই তো বুঝলাম, কিন্তু সুদূর সাগর মোহনায় সেই হিংস্র সাপত সংকুল ভাঙাদুনি দ্বীপের
100 ঝুড়ির বটখেরা মন্দিরে আমরা পৌঁছবো কি করে? নকশা ছাড়া পথ খুঁজে পাবো কি করে? হুজুর, মনে হচ্ছে জায়গাটা আমি চিনি। নগেনের কথা শুনে আমরা সবাই থমকে দাঁড়ালাম। ইন্সপেক্টর চোখ পাকিয়ে নগেনকে বলল, বাজে কথা বলার জায়গা পাসনি? সুন্দরবনের সেই নিষিদ্ধ এলাকায় তুই ঢুকলি কি করে? তাহলে কাঠ চুরি করতে গিয়েছিলি বল, নাকি চোরা শিকারীদের পথ দেখাতে নিয়ে গিয়েছিলি? না হুজুর, আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম নেহাত দৈব দুর্বিপাকে। ভয়ঙ্কর সেই জায়গা, কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরেছি। ব্যাপারটা একটু খুলে বলবে নগেন? হ্যাঁ হুজুর, বলি শুনুন। নগেন জানা খুব সুন্দর গুছিয়ে গল্প শোনাতে পারে, সে পরিচয় তো আমরা আগেই এখানে আসার পথে পেয়েছি। আর গল্পের মতো গল্প হলেও ও দাবি করে যে সবই ঘটেছে ওর জীবনে। প্রমাণস্বরূপ ওর বুকে পিঠে বাঘের থাবার চিহ্ন পর্যন্ত ও আমাদের দেখিয়েছে। কিন্তু এবার ও যা শোনালো তা আরও রোমাঞ্চকর। ঘটনাটা বেশি দিন আগের নয়, এই গত বছর বৈশাখ মাস নাগাদ হবে। আমি আর আমার খুড়ো, আমরা দুইজনে মিলে নৌকো নিয়ে সাগরে গিয়েছিলাম মাছ ধরতে। সুন্দরবন ছাড়িয়ে বঙ্গোপসাগরের অথই জলরাশির মধ্যে ঢুকে পড়েছিল আমাদের নৌকোটা। ওই সব জায়গায় ঠিকমতো জাল ফেলতে পারলে বাগদা চিংড়ির ঝাঁক থেকে শুরু করে আরো অনেক রকম সামুদ্রিক মাছ কপালে জোটে। সেসব বিক্রি করতে পারলে হাতে বেশ ভালোই লাভ। তাই মাঝে মাঝে সাহসে ভর করে সুন্দরবনের মোহনা ছেড়ে আরো দূরে চলে যাই। বলতে বলতে ইন্সপেক্টর খানার দিকে তাকিয়ে জিভ কেটে নগেন, মাফ করবেন হুজুর, আমরা গরিব ছেলে, সবসময় আপনাদের অনুমতি নিতে পারি না। ইন্সপেক্টর কিছু বলার আগেই মেঘনাথ বলে, তুমি কিচ্ছু ভেবো না, এখনকার মতো তোমার সেসব অপরাধ মাফ করে দেবেন দারোগা সাহেব। তুমি আসল ঘটনাটা বলো। হ্যাঁ হুজুর। নগেন জানা আবার বলতে শুরু করলো, সেদিন যখন খুড়ো ভাইপো নৌকো নিয়ে বেরিয়েছিলাম তখন আকাশ ছিল পরিষ্কার, কিন্তু সুন্দরবন পার হয়ে সমুদ্রে ঢুকতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। হাওয়ার গতিও বাড়তে শুরু করলো। দেখতে দেখতে ঝড় এলো, দুরন্ত সামুদ্রিক ঝড়। সেই সঙ্গে ঢেউয়ের উথাল পাথাল, মোচার খোলার মতো ঢেউয়ের তালে তালে দুলতে লাগলো আমাদের ছোট্ট নৌকোটা। দুলতে দুলতে ছুটে চলল অজানার উদ্দেশ্যে। ভাগ্য ভালো, ঝড় বেশিক্ষণ স্থায়ী হলো না। ঢেউয়ের তাণ্ডবও কিছু কমলো। আমরা দেখলাম নৌকো পৌঁছেছে একেবারে সমুদ্রের কিনারায়। সেখানে গভীর জঙ্গল। বুঝলাম এই সময় ওই বিক্ষুব্ধ সমুদ্রে নৌকা নিয়ে ভেসে থাকার থেকে ওই জঙ্গলের মধ্যে কোনো উঁচু গাছের ওপর বসে রাতটা কাটিয়ে দেওয়া বরং কম বিপজ্জনক। অগত্যা কোনো রকমের নৌকোটাকে পাড়ের কাছাকাছি একটা গাছের ডালের সঙ্গে বেঁধে খুড়োকে নিয়ে জঙ্গলে পা দিলাম। তারপর সামনে যে বড় গাছটা দেখতে পেলাম তার উপরে গিয়ে উঠে বসলাম। কি বলবো হুজুর, সুন্দরবনের গভীর জঙ্গলে রাত কাটানোর যে কি অভিজ্ঞতা, সে কথা ভাবলে আজও আমার সারা শরীর যেন কেঁপে ওঠে। তবু সারাদিনের ধকল আর ক্লান্তিতে একসময় চোখের পাতা বুজে এসেছিল। ঘুমের ঘরে গাছ থেকে যাতে পড়ে না যাই তাই একটা ডালের সঙ্গে নিজের শরীরটাকে ভালোভাবে গামছা দিয়ে বেঁধে বসে থাকতে থাকতে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভেঙেছিল তখন আকাশ ফর্সা হয়ে গেছে। গাছে গাছে পাখিরা ডাকাডাকি করছে। সাগর মোহনায় উড়ে বেড়াচ্ছে মাছরাঙা ও গাংচিলের দল। হঠাৎ একটা সাদা কাকের গম্ভীর কর্কশ স্বরে আমার চমক ভাঙল। তাকিয়ে দেখলাম খুড়ো গাছের উপরে নেই। কোথায় গেল খুড়ো? মনে শঙ্কা জাগে, তবে কি আমার ঘুম ভাঙার আগেই খুড়ো উঠে পড়েছে, গাছ থেকে নেমে গেছে প্রাতকৃত্য সারতে? এদিক ওদিক তাকাতে হঠাৎ নজর পড়ল খুড়ো যেখানে বসেছিল সেখানে গাছের ডালে এখনো খুড়োর গামছাটা জড়ানো রয়েছে। দেখে ওই সাত সকালেই আমার বুকটা যেন ছ্যাদ করে উঠল। তবে কি গত রাতে গাছ থেকে ঘুমের ঘোরে কোনোভাবে খুড়ো পড়ে গেছে? ভালোভাবে গাছের নিচটা আমি লক্ষ্য করলাম। কই, কোথাও তো খুড়োর কোনো চিহ্ন নেই।
আশঙ্কায়